আচ্ছা, তাহলে আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করতেছি সেটা হচ্ছে শর্ট টার্ম ফাইন্যান্সিং, স্বল্প মেয়াদী অর্থায়ন। তো স্বল্প মেয়াদী অর্থায়ন বলতে কি বোঝায় তার একটা সংজ্ঞা এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্বল্প সময়ে আর্থিক প্রয়োজন মেটানোর জন্য যে অর্থ বা তহবিলের সংস্থান করা হয় তাকে স্বল্প মেয়াদী অর্থ সংস্থান বলা হয়। সাধারণত 1 বছর বা তার কম সময়ের জন্য যে অর্থ বা তহবিল সংগ্রহ করা হয় তাকে স্বল্প মেয়াদী অর্থ সংস্থান বলে। তো এই শর্ট টার্ম ফাইন্যান্সিং এ আমরা কি নিয়ে কাজ করব? স্বল্প মেয়াদী অর্থায়ন নিয়ে। তো আমরা ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে বিভিন্ন সময় দেখে থাকি যে আমাদের বিভিন্ন ধরনের আহ টাকা পয়সা বা মূলধনের প্রয়োজন হয়। এখন সেটা হতে পারে স্বল্প মেয়াদী, হতে পারে দীর্ঘমেয়াদী। তো আমরা এখন যে ম্যাথটা করব সেটা হচ্ছে স্বল্প মেয়াদী অংশ নিয়ে। স্বল্প মেয়াদ বলতে কোনটাকে বোঝায়? সর্বোচ্চ 1 বছর বা তার কম সময়। এখন আমরা ব্যবসায়ের ক্ষেত্রে 4 ধরনের ব্যয় এখানে নির্ণয় করব। প্রথম ব্যয়টা হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট, ব্যবসায় ঋণের ব্যয়। দ্বিতীয়টা হচ্ছে কস্ট অফ কমার্শিয়াল পেপার, বাণিজ্যিক পত্রের ব্যয়। তৃতীয়টা হচ্ছে কস্ট অফ ব্যাংক লোন, ব্যাংক ঋণের ব্যয়। আর চতুর্থটা হচ্ছে কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল, দেনদারের ব্যয়। তাহলে এই 4টা ব্যয় নির্ণয় করে আমরা দেখব আমাদের কোন খাত থেকে টাকাটা নিলে ব্যয় কম হয়, আমরা সেখান থেকে টাকাটা সংগ্রহ করব। বা আমাদের যদি ইন্ডিভিজুয়ালি বলে যে ব্যবসায় ঋণের ক্ষেত্রে যদি আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিটের মাধ্যমে টাকাটা নিই তাহলে আমার এখানে কত পার্সেন্ট ব্যয় হবে সেটাও বের করতে বলতে পারে। তারপরে কমার্শিয়াল পেপারের মাধ্যমে টাকাটা নিলে এখানে আমার কত পার্সেন্ট ব্যয় হতে পারে সেটাও বলতে পারে। আবার এখানে বলতে পারে যে 4টা বা 3টা দিয়ে যে এর মধ্য থেকে ব্যয় কোনটা সব থেকে কম সেটা বের করে দেখান। অথবা কমেন্টস করতে বলতে পারে যে এই 3টার মধ্য থেকে কোনটা আমরা বেছে নিব। তো বিভিন্ন ভাবে বলতে পারে। তো আমরা প্রথমে যেটা সম্পর্কে ধারণা নিব সেটা হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট, ব্যবসায় ঋণের ব্যয়। আচ্ছা, ব্যবসায় ঋণের ব্যয় কাকে বলে? এর কোনো সংজ্ঞা কি আপনারা দিতে পারেন? দেখেন তো, ব্যবসায় ঋণের ব্যয় কাকে বলে বা ব্যবসায় ঋণ কি, এর একটা সংজ্ঞা দিতে পারেন? না ভাইয়া, খেয়াল যার যা আসতেছে মনে না। আসে বলতে পারবেন, সমস্যা নেই। ব্যবসায় ঋণ কাকে বলে? বলতে পারবেন না? ভাইয়া, সে ঋণ নিলে ঋণের উপর যে সুদ দিতে হয় ওইটাই কি ব্যবসায়ী ব্যয়, ঋণের ব্যয়? ওইটা তো না, ওইটা না। ব্যবসায় ঋণ বলতে আপনারা ঠিক আছে কিন্তু সম্পূর্ণ ভুল। ঠিক আছে, কেমন করে দেখেন। ব্যবসায় ঋণের ক্ষেত্রে হচ্ছে এখানে নগদ টাকার কোনো লেনদেন হয় না। ব্যবসায় ঋণের ক্ষেত্রে বাকিতে পণ্য লেনদেন হয়। ঠিক আছে, বাকিতে পণ্য। এখন মনে করেন আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান চালু করছেন, ওইখানে আপনার মূল কাজ কি থাকবে? পণ্য বিক্রয় করা, তাই না? ব্যবসা ক্ষেত্রে তো পণ্য বিক্রয় করতে হয়। এখন দেখা যাচ্ছে আপনার ওই পণ্যগুলো ক্রয় করে আনতে 5 লক্ষ টাকা প্রয়োজন। তো এখন আপনি যার কাছ থেকে ক্রয় করে আনবেন, তো সে আপনাকে একটা সুযোগ দিল যে ভাই আপনি ক্রয় করার সঙ্গে সঙ্গে আমাকে টাকা দিতে হবে না, আপনি এটা নিয়ে যান, নিয়ে 10 দিন পরে টাকাটা দিয়েন। বিক্রয় করে 10 দিন পরে টাকাটা দিয়েন। এখানে কিন্তু আপনি নগদ টাকা দেননি তাকে। তার কাছ থেকে কি নিয়ে আসছেন? পণ্য নিয়ে আসছেন। এই যে বাকিতে যে পণ্যটা নিয়ে আসলেন, এই পণ্যের পিছনে বা এই যে বাকিতে ক্রয়ের পিছনে আপনাকে যতটুকু ব্যয় করতে হবে সেটাই হচ্ছে কি ব্যবসায় ঋণের ব্যয়। ঠিক আছে, এখানে নগদ অর্থ কোনো আদান প্রদান হবে না, এখানে আদান প্রদান হবে বাকিতে পণ্য ক্রয় বিক্রয়। বুঝাইতে পারছি? জি ভাইয়া। আচ্ছা, এরপর কস্ট অফ কমার্শিয়াল পেপার, বাণিজ্যিক পত্রের ব্যয়। তো আমরা প্রথমে কস্ট অফ ট্রেড ক্রেডিটের যে রুলস গুলো আছে সেটা একটু দেখবো। এখানে কস্ট অফ ট্রেড ক্রেডিটকে সংক্ষেপে বলা হয় কেটিসি। এটা ব্যবসায় ঋণের ব্যয়। তো এখানে তো 4টা অংশ আছে, তো কখন কোন অংশটা আমরা করব সেটা সম্পর্কে আমাদের একটু ধারণা নিতে হবে। তো অঙ্কে যদি বাকিতে ক্রয়ের টার্ম বা শর্ত উল্লেখ থাকে, যেহেতু এখানে আমাদের কোনো অর্থ নিয়ে কাজ করা হবে না, এখানে কাজ করতে হবে বাকিতে পণ্য ক্রয় বিক্রয় নিয়ে, সেহেতু এরকম একটা শর্ত উল্লেখ থাকবে যে 2-10 নিট 30। তো এই শর্তের মধ্যে অনেক কিছু আছে, আমরা দেখব। তো কেটিসি নির্ণয়ের ক্ষেত্রে কেটিসি নির্ণয়ের সূত্র হবে কি? কেটিসি ইকুয়াল টু সিডিআর ডিভাইডেড 100 মাইনাস সিডিআর ইন্টু 360 ডিভাইডেড সিপি মাইনাস ডিপি ইন্টু 100। তো এই সিডিআরটা কি হবে, তারপরে সিপি কি ডিপি কি, সেগুলো আমরা একটু পরে আসতেছি। তো যদি আমাদের কেটিসি নির্ণয়ের পাশাপাশি এই কেটিসির ইআইআর নির্ণয় করতে বলে, ইআইআর কিন্তু প্রত্যেকটা নির্ণয় করা যায়। আমরা আছি এখন কেটিসির মধ্যে।
এখন কেটিসির ইআইআর যদি নির্ণয় করতে বলে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব, অর্থাৎ এই সূত্র মনে রাখলে আমরা এটা লিখতে পারবো। এখানে দেখেন একবার অন প্লাস করা হয়েছে আর একবার অন মাইনাস করা হয়েছে, আর বাকিটা দেখেন অনেকটা সিমিলার। তো ব্র্যাকেট অন প্লাস এই অংশটা এখানে নিয়ে আসছি, সিডিআর ডিভাইডেড 100 - সিডিআর, ব্র্যাকেট ক্লোজ, এই অংশটা পাওয়ারে চলে গিয়েছে 360 - সিপি - ডিপি, এবার মাইনাস অন ইন্টু 100। এটা হচ্ছে কেটিসি নির্ণয়ের সূত্র, আর এটা হচ্ছে ইআইআর নির্ণয়ের সূত্র। দেখেন তো সূত্রটা বুঝতে পারছেন কিনা। জি ভাইয়া। কথা বলবেন, দয়া করে কথা বলবেন, ঠিক আছে। তো এখন আমরা সিডিআর তারপরে সিপিডিপি এর পুনরূপটা দেখবো। তো এইখানে কিন্তু সিডিআর সিপিডিপি সব আছে, তো এখান থেকে আমরা কিভাবে চিনবো বা বের করে আনবো তার একটা পদ্ধতি শিখবো। তো কেটিসির পুনরূপ হচ্ছে কস্ট অফ ট্রেড ক্রেডিট, ব্যবসায় ঋণের ব্যয়। ইআইআর এর পুনরূপ হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, কার্যকরী সুদের হার। সিডিআর হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট, নগদ বার্তার হার। আর ডিপি হচ্ছে ডিসকাউন্ট পিরিয়ড, বার্তাকালীন মেয়াদ। আর সিপি হচ্ছে ক্রেডিট পিরিয়ড, ঋণের মেয়াদ। তো এই যে যে শর্তটা আছে না, এর মধ্যে তিনটা জিনিস আছে, সিপি আছে, ডিপি আছে, সিডিআর আছে। সিডিআর হচ্ছে কি ক্যাশ ডিসকাউন্ট রেট, বার্তার নগদ বার্তার হার। অর্থাৎ এখানে এটা দ্বারা বোঝাচ্ছে যে আমি যদি 10 দিনের মধ্যে টাকা দেই তাহলে 2% ছাড় পাবো। তাহলে নগদ বার্তার হার কত বলেন তো, 2% নাকি 10? 2%। 2%, এটা হচ্ছে ক্যাশ ডিসকাউন্ট রেট অর্থাৎ সিডিআর। এরপর এই যে যে 10, এটা কি ডিসকাউন্ট পিরিয়ড নাকি ক্রেডিট পিরিয়ড, বার্তাকালীন সময় নাকি ঋণের মেয়াদ বলেন তো এটা। এটা বাট্টাকালীন সময়। গুড, এটা বার্তাকালীন সময়। এবার নিট 30 ডেজ যেটা আছে সেটা হচ্ছে ক্রেডিট পিরিয়ড অর্থাৎ ঋণের মেয়াদ। তো এখান থেকে দেখেন আমরা সহজে মনে রাখতে পারি কিভাবে, ক্রেডিট পিরিয়ড সবসময় বড় হবে, সিপি সবসময় বড় হবে, আর সিপির থেকে ছোট হবে ডিপি, আর ডিপির থেকে সব থেকে ছোট হবে হচ্ছে সিডিআর। তাহলে 2 হচ্ছে সিডিআর, ডিপি হচ্ছে 10, আর 30 হচ্ছে আপনার সিপি, ক্রেডিট পিরিয়ড। তো এখন পরবর্তী অংশে আমরা দেখবো কস্ট অফ কমার্শিয়াল পেপার, বাণিজ্যিক পত্রের ব্যয়। তো বাণিজ্যিক পত্রের ব্যয় করার আগে আমরা একটা একটা অংশ করে শেষ করি, ঠিক আছে। তো এখানে আমরা প্রথম ম্যাথ করব হচ্ছে ব্যবসায় ঋণের ব্যয় নিয়ে। তো ব্যবসায় ঋণ কিভাবে চিনবো, অঙ্কে এরকম একটা টার্ম উল্লেখ থাকবে, শর্ত থাকবে। তো সেখান থেকে আমাদের যদি কেটিসি নির্ণয় করতে বলে অর্থাৎ কস্ট অফ ট্রেড ট্রেড ক্রেডিট নির্ণয় করতে বলে তাহলে কেটিসি করব। আবার যদি এই কেটিসির ইআইআর নির্ণয় করতে বলে অর্থাৎ ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, তখন ইফেক্টিভ ইন্টারেস্ট রেট নির্ণয় করব। তো আমরা আজকের যে ক্লাসটা করতেছি এখানে কেটিসি সম্পর্কে আগে ধারণা নেই, দেন আমরা কস্ট অফ কমার্শিয়াল পেপার নিয়ে ধারণা নিব, ঠিক আছে। রুলসটা কি বুঝতে পারছেন? কারণ এখানে রুলসটাই সব। আচ্ছা, তো আমরা রুলস করার পরে এবার ম্যাথটা দেখবো, তাহলে সুন্দরভাবে বুঝতে পারবো। তো এখানে 1 নম্বর সমস্যাটা দেখেন। তো এখানে বলছে এ কোম্পানি এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটিস অর টাকা 10 লক্ষ অন টার্মস অফ, অর্থাৎ এখানে একটা কোম্পানি 10 লক্ষ টাকার পণ্যের বিপরীতে যে শর্তগুলা বা যে সুবিধাগুলো এখান থেকে পাচ্ছে সেই সুবিধাগুলো এখানে দেওয়া আছে। তো এই যে যে টার্মস গুলা দেওয়া আছে, এই টার্মস গুলা থাকলে আমরা অঙ্ক থেকে কি বের করবো বলেন তো। টার্মস থাকলে কি বের করতে হবে? আমরা জানি শর্ট টার্মে 4টা অংশ নিয়ে কাজ করতে হবে, কস্ট অফ ট্রেড ক্রেডিট, কস্ট অফ কমার্শিয়াল পেপার, কস্ট অফ ব্যাংক লোন, আর কস্ট অফ অ্যাকাউন্ট রিসিভেবল। তো টার্ম থাকলে এই 4টার মধ্যে কোনটা করব? কস্ট অফ ক্রেডিট। ট্রেড কস্ট অফ ক্রেডিট। ট্রেড ক্রেডিট। গুড। এখান থেকে আমরা নির্ণয় করব কস্ট অফ ট্রেড ক্রেডিট। তবে আমাদের রিকোয়ারমেন্টটা দেখতে হবে, আমাদের আরো অনেক কিছু নির্ণয় করতে বলতে পারে। তো প্রথমে দেখেন রিকোয়ারমেন্ট দেওয়া আছে ফাইন্ড আউট দ্য কস্ট অফ ট্রেড ক্রেডিট। তো এইটুক দেখে তো আমরা নিশ্চিত যে এখান থেকে কেটিসি নির্ণয় করতে হবে নাকি। এখান থেকে এইটুকু দেখে আমরা নিশ্চিত না, এই যে কস্ট অফ ট্রেড ক্রেডিট যেটা বলছে এটা দেখে কিন্তু আমরা মোটামুটি নিশ্চিত যে এখানে আমাদের কেটিসি করতে হবে। অ্যান্ড এবং ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, এটাকে সংক্ষেপে কি বলে? ইআইআর, তাই তো? জি। আচ্ছা, তো এটা হচ্ছে ইআইআর। তো দুটো জিনিস আমরা এখান থেকে নির্ণয় করব। তারপরের অংশ দেখেন কি বলছে, হুইচ টার্ম অফ সেলস ইজ দ্য বেস্ট টু দা বায়ার। তো যে ক্রেতা আছে তার নিকট এই শর্তগুলোর মধ্যে কোনটা সব থেকে ভালো হবে।
আচ্ছা, এখানে তো আমরা ব্যয় নির্ণয় করতেছি, যেটার ব্যয় বেশি সেটা ভালো না কম যেটা সেটা ভালো? যেটা কম। যেটা কম সেটা। তাহলে এখান থেকে আমরা চারটারই কস্ট অফ ট্রেড ক্রেডিট এবং ইআইআর নির্ণয় করব, এবং আমাদের এখানে একটা কমেন্টস করতে হবে যে যে ক্রেতা আছে তার এখান থেকে কোনটা ক্রয় করা উচিত হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা কস্ট অফ ট্রেড ক্রেডিট কেটিসি নির্ণয় করতেছি। তো কেটিসি নির্ণয় সূত্র কি শিখেছিলাম? কেটিসি ইকুয়াল টু সিডিআর। সিডিআর এখানে আর দিয়ে নিবেন, আপনার এখানে আর দেওয়া নেই। তো সিডিআর ডিভাইডেড 100 - সিডিআর ইন্টু 360 ডিভাইডেড সিপি মাইনাস ডিপি ইন্টু 100। তো এবার এখান থেকে আমরা মানগুলা বসাবো। দেখেন এই প্রথম যে রিকোয়ারমেন্টটা আছে আমরা এটা, সরি, প্রথম যে শর্ত আছে এটা করতেছি। তো প্রথম শর্তে আমাদের 250, 215 নিট 45। তো এখানে 2 হচ্ছে সিডিআর, ক্যাশ ডিসকাউন্ট রেট, নগদ বার্তার হার হচ্ছে 2। আর ডিপি ডিসকাউন্ট পিরিয়ড হচ্ছে 15। আর সিপি হচ্ছে ক্রেডিট পিরিয়ড 45। তো এখানে সিডিআর দিয়েছি 2, এখানে দেখেন লেখা আছে সবকিছু, যে সিডিআর 2, তারপরে সিপি আছে 45, ডিপি আছে 15। আর আমরা বের করব কেটিসি, অ্যানুয়াল পার্সেন্টেজ রেটও বলা যায় এটাকে, আবার কেটিসিও বলা যায়। তো আপনারা এটা লিখবেন না, এখানে লিখবেন কেটিসি। কেটিসি ইকুয়াল টু হট। ঠিক আছে, কেটিসি ইকুয়াল টু হট, এটা। এবার একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবেন এখানে, ব্যাস হয়ে গেল। এরপর আমরা সূত্রে মানগুলো বসাবো। তো সিডিআর হচ্ছে 2, 100 - সিডিআর 2, 360, সিপি হচ্ছে 45, ডিপি হচ্ছে 15 ইন্টু 100। তো এবার এখানে ক্যালকুলেশনটা হচ্ছে কি, 100 থেকে 2 বাদ দিব, থাকবে 98, 45 থেকে 15 বাদ দিব, থাকবে 30। তো এবার এটা দেওয়ার পরে আমরা পরবর্তী অংশে ক্যালকুলেশন চলে যাব। এটাকে ভাগ করব, ভাগ করলে আসবে এই অংশটা। এবার এটাকে ভাগ করব, করলে আসবে এইটা, গুণ 100। গুণ 100 দেওয়ার পরে এই যে যে তিন অংশ পেয়েছি আমরা, এই তিন অংশকে একসাথে গুণ করব। গুণ করলে যেটা আসবে সেটা হচ্ছে 24.48%। ঠিক আছে। আচ্ছা, এবার এটা তো গেল হচ্ছে 1 নাম্বার শর্তের কেটিসি। এই কেটিসির পাশাপাশি আমাদের কি নির্ণয় করতে বলছে? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ইআইআর। তো ইআইআর নির্ণয় করব, কিন্তু এখানে একটু ভিন্নতা আছে। ভিন্নতাটা হচ্ছে কি, বুঝতে পারছেন? দেখেন তো, ধরতে পারেন কিনা এখানে কি কি ভিন্নতা আছে? বাট এখানে সূত্রের ভিন্নতা আছে। হ্যাঁ, সূত্রের ভিন্নতা আছে। তো আমরা চাইলে এই আগে যে সূত্রটা শিখে আসছি সেটাও দিতে পারি, এটাও দিতে পারি। ঠিক আছে। তো এটার সিস্টেম হচ্ছে কি, অর্থাৎ ইআই এর মূলত সূত্র কিন্তু এটাই হয়। তো ওইটা দেওয়া হচ্ছে কি, আমরা যেহেতু এই সূত্রটা শিখেছি এই সূত্রের সঙ্গে ওটা রিলেটেড রেখে এটা দেওয়া হয়েছে। তো ওই সূত্রের ভেঙে ভেঙে কিন্তু এখানে এই সূত্রের উপাদানগুলো নিয়ে আসা হয়েছে। তো আপনারা চাইলে ওই সূত্রও দিতে পারেন, এটাও দিতে পারেন, সিমিলার অ্যান্সার আসবে, কোনো চেঞ্জ নেই। তো ই আই আর ইকুয়াল টু ব্র্যাকেট অন প্লাস আর পাওয়ার n - 1 ইন্টু 100। তাহলে এবার এই আরটাকে আমাদের বের করে নিতে হবে। এই যে এখানে দেখেন সিডি আর ডিভাইডেড 100 - সিডিআর আছে না, এই অংশটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হচ্ছে আর এর মান। এই অংশটা হচ্ছে আমাদের আর এর মান। তো এই আর এর মানটা তো অঙ্কে দেওয়া নেই। তো এই আর এর মানটা এখানে দেখেন বের করে নিয়েছি। আর ইকুয়াল টু সিডিআর ডিভাইডেড 100 - সিডিআর। তো 100 থেকে সিডিআর ছিল কত, 2, বাদ দিলে কত আছে, 98। এবার এটাকে ভাগ করছে, ভাগ করলে আসছে 0.0204। এটা বুঝতে পারছেন? জি। আচ্ছা, এবার এন এর যে মানটা আছে সেটা হচ্ছে 12 দেওয়া আছে এখানে, অর্থাৎ 1 বছর ধরে আছে। ঠিক আছে। হুম, আচ্ছা, এইভাবে না করেও আপনি ইসের মাধ্যমে করতে পারেন, সমস্যা নেই। আমরা যেটা শিখাইলাম, ঠিক আছে, ওইটা করতে হলে হবে কি, এখানে আমি একটু দেখাই, দেখেন। এই একই এই যে যে সূত্রটা শিখছি না, এটাই আসবে। তো এখানে কি করতে হবে, ব্র্যাকেট দিয়ে একবার অন প্লাস করতে হবে আর একবার অন মাইনাস করতে হবে। এই যেটা থাকবে অন প্লাস এর সঙ্গে, আর এই অংশটা আসবে এইখানে পাওয়ার, আর এখানে মাইনাস অন গুণ 100। এটা দিলে আমাদের এন আর এই সব বের করার কোনো আহ ঝামেলা থাকবে না। পারবেন করতে এটা? জি ভাইয়া পারবো। সূত্র দিয়ে কোনো কঠিন কাজ না, জাস্ট এটা যদি করতে পারেন এটাও নিঃসন্দেহে করতে পারবেন। আমরা যে সূত্র দেখাইলাম ওই সূত্রটা দিয়ে জাস্ট মানগুলা বসাবেন।
জাস্ট একবার অন প্লাস হবে, একবার অন মাইনাস হবে, এইটুকু কাজ করলে এটাই আসবে। পয়েন্ট হয়তো একটু কম বেশি হতে পারে, কিন্তু অ্যান্সার এটাই থাকবে, 27.42, 43, 44 এভাবে হতে পারে। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এবার একইভাবে আমরা 2 নম্বর শর্তের কেটিসি নির্ণয় করব, ইআইআর নির্ণয় করব। তাহলে 2 নম্বর শর্তে আমাদের সিডিআর কত হবে, তারপরে সিপি কত হবে, ডিপি কত হবে। এখানে দেখেন আমাদের 2 নম্বর শর্তটা ছিল হচ্ছে 2.5, 20, নিট 60। তাহলে এখানে সিডিআর হচ্ছে 2.5, তারপরে ডিপি হচ্ছে 20, আর সিপি হচ্ছে 60। তো এটা দিয়ে আমরা একইভাবে সূত্র একটাই, সিডিআর ডিভাইডেড 100 - সিডিআর ইন্টু সিপি 360 - সিপি, সরি, ডিভাইডেড সিপি - ডিপি ইন্টু 100। এখানে হয়তো ফন্টের কারণে অনেকটা ভেঙে ভেঙে গেছে, সিডিআর হবে, এখানেও সিডিআর হবে। তো সূত্রগুলো দেখে একটু নিজেরা বাসায় অবশ্যই করবেন। এখানে সিডিআর হচ্ছে 2.50, 100 - সিডিআর 2.50, সিপি হচ্ছে 60, ডিপি হচ্ছে 20। তো এটা দিয়ে আমরা ক্যালকুলেশন করছি, করার পর এটা আসছে হচ্ছে 23.08। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। তো এখানেও একই সূত্র, একবার অন প্লাস করব, একবার অন মাইনাস করবো, আর এই অংশটা পাওয়ারে চলে যাবে, দিয়ে ক্যালকুলেশন করলে এই একই জিনিসই আসবে। বুঝছেন? এটা আমি ক্লাস শেষ করার আধা ঘন্টা পরে। আপনাদের কি এরপরে কোনো ক্লাস আছে আর? না ভাই, এরপর কোনো ক্লাস নেই। তাহলে এটা আমার ক্লাস শেষ হওয়ার আধা ঘন্টা পরে এই অঙ্কটা খাতায় করে গ্রুপে জমা দিবেন প্রত্যেকে। যারা এই ক্লাস শেষে জমা দিবেন না, আমি কিন্তু নেক্সট ক্লাসে তাদের জয়েন হতে দিব না। ঠিক আছে ভাইয়া। ভাইয়া কোন আচ্ছা, অঙ্কটা? যেটা করাচ্ছে এটা। আর হ্যাঁ, আপনারা অবশ্যই এটা স্ক্রিনশট দেন, ঠিক আছে? কারণ এটার কিন্তু ইয়ে নেই, পিডিএফ নেই, পিডিএফ আমি করতে পারিনি, ভেঙে গেছে এটা। এখান থেকে স্ক্রিনশট দেন। দিছেন? ভাইয়া দিছি। জি ভাইয়া দিছি। ভাইয়া সূত্রের পেজটা একটু গেলে ভালো হতো, ওইটা হ্যাঁ, সূত্র নেওয়া আমি হয়নি। গ্রুপে দিয়ে দিব, ওইটা সমস্যা হবে না, আমি গ্রুপে দিয়ে দিব। এবার এটা দেন। এটা তো আনসার, তো আনসার দিলে তো সে সব দেখে দেখেই করা হবে। দেখেই করেন, আমি তো এটাই চাই, দেখেই করেন, সমস্যা নেই। বাসায় তো লোকালি করেনই না, যদি উত্তর থাকার সুবাদে একটু করেন তাও তো ভালো। যারা অনেস্ট আছেন তারা দেখবেন না, হয়ে গেল, তাই না? প্রশ্নটা দেখবেন, দেখে তারপরে করে করে মিলাবেন যে হচ্ছে কিনা। এরপর এখান থেকে স্ক্রিনশট দেন। জি ভাইয়া, এবার এটা দেন। দিছি ভাইয়া। আচ্ছা, ওকে। তাহলে একইভাবে আমাদের এখানে কোনো চেঞ্জ নাই, দেখেন আমরা প্রথমে যেটা করলাম সেইভাবেই কিছু শর্ত দেওয়া আছে। 3 নম্বরটা একইভাবে করতে হবে, এখানে সিডিআর হবে 3, ডিপি হবে 10, সিপি হবে 60। এখানে সিডিআর হবে 2, ডিপি হবে 10, সরি 20, তারপরে সিপি হবে 90। একইভাবে, ঠিক আছে? তো এটা করে আমরা প্রত্যেকটাই কেটিসি পেয়েছি এবং ইআইআর পেয়েছি। এবার আমাদের এখানে বলছিল যে এখান থেকে যে ক্রয় করবে তার ক্ষেত্রে কোনটা সব থেকে ভালো হবে, আমাকে পরামর্শ দিতে বলছে। তাহলে আমরা তো এখানে ব্যয় নির্ণয় করছি, তাই না? তো যেটার ব্যয় সব থেকে কম হবে আমরা সেটাই বলবো যে আপনি এই অল্টারনেটিভটা গ্রহণ করেন বা এই শর্তটা গ্রহণ করেন। তো তার জন্য এখানে আমরা একটা টেবিল দেখিয়েছি, দেখেন বলছে সামারি অফ দ্য কস্ট অফ পার্টিকুলার টার্মস। এখানে আমরা যে ভিন্ন ভিন্ন টার্মস থেকে কস্ট গুলা বের করছি সেটা এখানে উপস্থাপন করছি। তো প্রথমে নাম্বার, সিরিয়াল নাম্বার চারটা ছিল, চারটা কেটিসি। কেটিসি প্রথমটাই ছিল 24.48, দ্বিতীয়টা 23.4,
তারপরে তৃতীয়টায় 22.25, তারপরে 10.49। এবার ইআই এর প্রত্যেকটা আমরা যা যা নির্ণয় করছি এখানে দিয়েছি। এইবার দেখেন এখানে প্রথমটায় আছে কেটিসি 24 দশমিক সামথিং, আবার ইআই এর আছে 27 দশমিক সামথিং, 2 নম্বর আছে 23 দশমিক সামথিং, 25 দশমিক সামথিং। তো এর মধ্যে থেকে কোনটাই সব থেকে ব্যয় কম? 4 নম্বর। 4 নম্বরটা। তাহলে কি আমরা ওই ব্যক্তিকে বলতে পারি যে আপনি 4 নম্বরটা গ্রহণ করেন? এই জন্য দেখেন এখানে আমরা একটা কমেন্টস দিয়েছি, দা অল্টারনেটিভ সো দ্যাট লাস্ট অল্টারনেটিভ ইজ লোয়েস্ট কস্ট, অর্থাৎ লাস্ট অল্টারনেটিভের কস্ট হচ্ছে সব থেকে কম। সো অল্টারনেটিভ 4 ইজ দ্য বেস্ট বায়ার, বায়ারের নিকট 4 নম্বর অল্টারনেটিভ হচ্ছে সব থেকে ভালো। বুঝছেন? জি। হ্যাঁ ভাইয়া। আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা আজকে একটা অংশই করি, ঠিক আছে? সূত্র আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। ভাইয়া, আর পরবর্তী ক্লাসে আমরা আরো 2টা করব, ঠিক আছে? এই চ্যাপ্টারে বেশি সময় আমরা নিব না। তো আজকে আমরা একটা অংশ করবো, আর পরবর্তী ক্লাসে 2টা, আর একটা অংশ বাকি থাকবে। ওই অংশটা দিয়ে ইনশাল্লাহ আমরা 3টা ক্লাসের মাধ্যমে চ্যাপ্টারটা শেষ করার চেষ্টা করব।